আর কে নারায়ণের লেখা এন এস্ট্রোলজার্স ডে একটি অসাধারণ জনপ্রিয় ছোট গল্প। গল্পটি একজন জ্যোতিষীকে কেন্দ্র করে রচিত। চলো গল্পটি উপভোগ করা যাক। ঠিক দুপুরবেলা সে তার ব্যাগ খুলল এবং তার পেশাদার সরঞ্জামগুলি ছড়িয়ে দিল। এর মধ্যে ছিল 1 ডজন কড়ি, একটি রহস্যময় তান্ত্রিক নকশা আঁকা চৌকো কাপড়, একটি নোটবুক এবং তালপাতার লেখার একটি তাড়া। তার কপাল পবিত্র ছাই ও সিঁদুরে ঝলমল করছিল এবং তার চোখ তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তিতে জ্বলজ্বল করছিল। এটি আসলে খদ্দেরদের জন্য ক্রমাগত অনুসন্ধানী দৃষ্টির ফল ছিল, কিন্তু তার সরলমতি গ্রাহকরা এটিকে ভবিষ্যৎবাণীর আলো বলে মনে করত এবং স্বস্তি পেত। তার চোখের ক্ষমতা অনেকটাই বেড়ে গিয়েছিল তাদের অবস্থানের কারণে। কপালে আঁকা চিত্র এবং গাল বেয়ে নামা কালো গোঁফের মাঝখানে সে চোখ দুটিকে এমনভাবে স্থাপন করেছিল যে এমনকি একজন অর্ধপাগলের চোখও এমন পরিবেশে জ্বলজ্বল করে উঠত। এই প্রভাবকে আরও বাড়ানোর জন্য সে তার মাথায় একটি গেরুয়া রঙের পাগড়ি বাঁধত। এই রঙের পরিকল্পনা কখনো ব্যর্থ হতো না। মৌমাছিরা যেমন কসমস বা ডালিয়ার ডাঁটার দিকে আকৃষ্ট হয়, তেমনি মানুষ তার দিকে আকৃষ্ট হতো। সে একটি বিশাল তেঁতুল গাছের নিচে বসেছিল, যা টাউন হল পার্কের মধ্য দিয়ে যাওয়া একটি পথকে ঘিরেছিল। এটি অনেক দিক থেকেই একটি অসাধারণ জায়গা ছিল। সকাল থেকে রাত পর্যন্ত এই সরু রাস্তায় সবসময় জনস্রোত বয়ে যেত। পথের ধারে বিভিন্ন ধরনের ব্যবসা ও পেশার মানুষ জড়ো হতো। ওষুধ বিক্রেতা, চোরাই হার্ডওয়্যার ও জাঙ্ক বিক্রেতা, জাদুকর এবং সর্বোপরি সস্তা কাপড়ের একজন নিলামকারী, যে সারাদিন এত গোলমাল করত যে পুরো শহরকে আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল। তার পাশেই উচ্চস্বরে কথা বলত একজন ভাজা চীনাবাদাম বিক্রেতা, যে প্রতিদিন তার পণ্যের জন্য একটি চমৎকার নাম দিত। একদিন তাকে বোম্বে আইসক্রিম বলত, পরের দিন দিল্লি আমন্ড এবং তৃতীয় দিন রাজা সুস্বাদু খাবার ইত্যাদি, এবং মানুষ তার কাছে ভিড় করত। এই ভিড়ের একটি উল্লেখযোগ্য অংশ জ্যোতিষীর সামনেও সময় কাটাত। জ্যোতিষী তার ব্যবসা চালাত কাছাকাছি চীনাবাদামের স্তূপের উপরে জ্বলতে থাকা একটি ফ্লেয়ারের আলোয়, যা চিটচিট করে আওয়াজ করত এবং ধোঁয়া দিত। জায়গাটার অর্ধেক মুগ্ধতা এই কারণে ছিল যে সেখানে পৌরসভার আলোর ব্যবস্থা ছিল না। দোকানগুলির আলোতেই জায়গাটা আলোকিত হতো। 1-2 হিসহিস করা গ্যাসলাইট ছিল, কারো কারো খুঁটিতে খোলা ফ্লেয়ার লাগানো ছিল, কেউ কেউ পুরনো সাইকেল ল্যাম্প দিয়ে আলোকিত করত, আর 1-2 যেমন জ্যোতিষী নিজেদের আলো ছাড়াই কাজ চালাত। এটা ছিল আলোর রোশনি এবং চলমান ছায়ার এক বিভ্রান্তিকর জটলা। এটি জ্যোতিষীর জন্য খুব উপযুক্ত ছিল, কারণ সহজভাবে বলতে গেলে যখন সে জীবন শুরু করেছিল তখন তার বিন্দুমাত্র জ্যোতিষী হওয়ার উদ্দেশ্য ছিল না, এবং পরের মুহূর্তে তার নিজের কি হবে সে সম্পর্কে সে যতটা জানত, অন্যের কি হবে সে সম্পর্কেও সে তার বেশি কিছু জানত না। সে তার নিরীহ গ্রাহকদের মতোই তার কাছে অপরিচিত ছিল। তবুও সে এমন কিছু কথা বলত যা সবাইকে আনন্দিত ও বিস্মিত করত। এটা ছিল অধ্যবসায়, অনুশীলন এবং তীক্ষ্ণ অনুমানের ব্যাপার। তবুও এটি একজন সৎ মানুষের শ্রমের মতোই ছিল, এবং দিনের শেষে সে যে মজুরি নিয়ে বাড়ি যেত তা তার প্রাপ্য ছিল। সে কোনো পূর্ব চিন্তা বা পরিকল্পনা ছাড়াই তার গ্রাম ছেড়েছিল। যদি সে সেখানে থাকত তাহলে সে তার পূর্বপুরুষদের কাজ চালিয়ে যেত, অর্থাৎ জমি চাষ করত, জীবনযাপন করত, বিয়ে করত এবং তার শস্যক্ষেত্র ও পৈতৃক বাড়িতেই পেকে উঠত। কিন্তু তা হওয়ার ছিল না। তাকে কাউকে না বলে বাড়ি ছাড়তে হয়েছিল, এবং কয়েকশো মাইল পেছনে না ফেলে সে বিশ্রাম নিতে পারেনি। একজন গ্রামবাসীর কাছে এটি অনেক বড় ব্যাপার, যেন দুটি দেশের মধ্যে একটি সাগর বয়ে চলেছে। মানবজাতির সমস্যাগুলো সম্পর্কে তার একটি কার্যকরী বিশ্লেষণ ছিল, বিয়ে, টাকা এবং মানবিক সম্পর্কের জট। দীর্ঘদিনের অনুশীলন তার ধারণাকে তীক্ষ্ণ করেছিল। 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত সমস্যা কোথায়। সে প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা নিত, এবং অন্যজন অন্তত 10 মিনিট কথা না বলা পর্যন্ত সে মুখ খুলত না, যা তাকে 1 ডজন উত্তর ও পরামর্শের জন্য যথেষ্ট উপাদান সরবরাহ করত। যখন সে তার সামনে থাকা ব্যক্তিকে তার হাতের তালুর দিকে তাকিয়ে বলত, অনেক দিক থেকে আপনি আপনার প্রচেষ্টার ফল পাচ্ছেন না, তখন 10 জনের মধ্যে 9 জনই তার সাথে একমত হতে প্রস্তুত থাকত। অথবা সে প্রশ্ন করত, আপনার পরিবারে কোনো মহিলা আছেন কি, হয়তো দূর সম্পর্কের আত্মীয় হতে পারে, যিনি আপনার প্রতি বিরূপ মনোভাবাপন্ন।
অথবা সে চরিত্রের একটি বিশ্লেষণ দিত, আপনার বেশিরভাগ সমস্যা আপনার স্বভাবের কারণে। শনি যেখানে আছে সেখানে আপনি অন্যরকম হবেন কিভাবে? আপনার একটি উদ্ধত স্বভাব এবং রুক্ষ বাইরের দিক আছে। এটি অবিলম্বে তাদের হৃদয়ে তাকে প্রিয় করে তুলত, কারণ আমাদের মধ্যে সবচেয়ে বিনয়ী ব্যক্তিও ভাবতে ভালোবাসে যে তার একটি কঠোর বাইরের দিক আছে। বাদাম বিক্রেতা তার ফ্লেয়ার নিভিয়ে বাড়ি যাওয়ার জন্য উঠল। এটি জ্যোতিষীর জন্য জিনিসপত্র গোছানোর সংকেত ছিল, কারণ এর ফলে সে অন্ধকারে পড়ে যেত। শুধু কোথা থেকে আসা একটি সামান্য সবুজ আলোর রশ্মি তার সামনে মাটিতে এসে পড়ত। সে তার কুড়ি এবং অন্যান্য সরঞ্জাম তুলে ব্যাগে ঢোকাচ্ছিল যখন সবুজ আলোর রশ্মিটি অদৃশ্য হয়ে গেল। সে উপরে তাকিয়ে দেখল একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। সে একজন সম্ভাব্য গ্রাহক অনুভব করল এবং বলল, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। একটু বসলে এবং আমার সাথে কথা বললে আপনার ভালো লাগবে। অন্যজন অস্পষ্টভাবে বিড়বিড় করে জবাব দিল। জ্যোতিষী তার আমন্ত্রণ জোর দিল। তখন অন্যজন তার হাতের তালু জ্যোতিষীর নাকের নিচে বাড়িয়ে দিয়ে বলল, আপনি নিজেকে জ্যোতিষী বলেন? জ্যোতিষী নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি মনে করল এবং বলল, অন্যজনের হাতের তালু সবুজ আলোর রশ্মির দিকে কাত করে, আপনার স্বভাব। আহা, ওটা থামুন, অন্যজন বলল। আমাকে কিছু মূল্যবান কথা বলুন। আমাদের বন্ধু বিরক্ত বোধ করল। আমি প্রতি প্রশ্নের জন্য মাত্র 3 পয়সা নিই, এবং আপনি যা পান তা আপনার টাকার জন্য যথেষ্ট হওয়া উচিত। এতে অন্যজন তার হাত সরিয়ে নিল, একটি আনা বের করল এবং তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, আমার কিছু প্রশ্ন আছে। যদি আমি প্রমাণ করতে পারি যে আপনি ভণ্ডামি করছেন, তাহলে আপনাকে সেই আনা সুদ সহ ফেরত দিতে হবে। যদি আমার উত্তরগুলি সন্তোষজনক হয়, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? না, অথবা আপনি আমাকে 8 আনা দেবেন। ঠিক আছে, যদি আপনি ভুল হন তাহলে আমাকে দ্বিগুণ দেবেন, অপরিচিত লোকটি বলল। এই চুক্তিটি আরও কিছুটা বিতর্কের পর গৃহীত হল। অন্যজন একটি চেরুট জ্বালাতে জ্যোতিষী স্বর্গের কাছে প্রার্থনা করল। ম্যাচলাইটের আলোয় জ্যোতিষী লোকটির মুখ দেখতে পেল। কিছুক্ষণ নীরবতা ছিল যখন রাস্তায় গাড়ির হর্নও বাজছিল, জুটকা চালকরা তাদের ঘোড়াদের গালি দিচ্ছিল এবং ভিড়ের কোলাহল পার্কের আধা অন্ধকারকে আরও উত্তেজিত করছিল। অন্যজন বসেছিল, চেরুট টানছিল, ধোঁয়া ছাড়ছিল, নিষ্ঠুরভাবে বসেছিল। জ্যোতিষী খুব অস্বস্তি বোধ করল। এই নিন, আপনার আনা ফেরত নিন। আমি এমন চ্যালেঞ্জে অভ্যস্ত নই। আজ আমার জন্য দেরি হয়ে গেছে। সে জিনিসপত্র গোছানোর প্রস্তুতি নিচ্ছিল। অন্যজন তার কবজি ধরল এবং বলল, আপনি এখন এ থেকে বেরিয়ে আসতে পারবেন না। আমি যখন যাচ্ছিলাম তখন আপনি আমাকে টেনে এনেছেন। জ্যোতিষী তার হাতের মুঠোয় কেঁপে উঠল এবং তার গলা কেঁপে উঠল ও ক্ষীণ হয়ে গেল। আজ আমাকে ছেড়ে দিন। আমি কাল আপনার সাথে কথা বলবো। অন্যজন তার হাতের তালু তার মুখের সামনে ধরে বলল, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ। চালিয়ে যান। জ্যোতিষী শুকিয়ে যাওয়া গলা নিয়ে বলতে শুরু করল, একজন মহিলা আছেন। থামুন, অন্যজন বলল। আমি ওসব চাই না। আমি কি আমার বর্তমান অনুসন্ধানে সফল হব কিনা এর উত্তর দিন এবং যান। অন্যথায় আমি আপনাকে আপনার সমস্ত মুদ্রা না দেওয়া পর্যন্ত যেতে দেব না। জ্যোতিষী কিছু মন্ত্র বিড়বিড় করল এবং উত্তর দিল, ঠিক আছে, আমি কথা বলবো, কিন্তু আমি যা বলি তা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে কি আপনি আমাকে 1 টাকা দেবেন? অন্যথায় আমি মুখ খুলব না এবং আপনি যা খুশি করতে পারেন। অনেক দর কষাকষির পর অন্যজন রাজি হল। জ্যোতিষী বলল, আপনাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল। আমি কি ঠিক বলছি? আরও বলুন। একটি ছুরি আপনার ভেতর দিয়ে একবার চলে গিয়েছিল, জ্যোতিষী বলল। ভালো লোক। সে তার বুক দেখানোর জন্য তার শার্ট খুলল। আর কি? এবং তারপর আপনাকে কাছের ক্ষেতের একটি কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল। আপনাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল। যদি কোনো পথিক কুয়ায় উঁকি না দিত তাহলে আমি মৃত হয়ে যেতাম। অন্যজন উচ্ছ্বসিত হয়ে চিৎকার করে উঠল। আমি কখন তাকে পাব? সে মুষ্টিবদ্ধ করে জিজ্ঞেস করল। পরের জগতে, জ্যোতিষী উত্তর দিল। সে 4 মাস আগে একটি দূরের শহরে মারা গেছে। আপনি তাকে আর কখনো দেখতে পাবেন না। এটি শুনে অন্যজন গোমাল। জ্যোতিষী বলতে শুরু করল, গুরু নায়ক, আপনি আমার নাম জানেন।
অন্যজন চমকে উঠল। যেমন আমি অন্য সবকিছু জানি। গুরু নায়ক, আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। আপনার গ্রাম এই শহর থেকে উত্তর দিকে 2 দিনের পথ। পরের ট্রেন ধরে চলে যান। আমি আবার আপনার জীবনে বড় বিপদ দেখছি যদি আপনি বাড়ি থেকে যান। সে এক চিমটি পবিত্র ছাই বের করে তার দিকে বাড়িয়ে দিল। এটি আপনার কপালে ঘষে বাড়িতে যান। আর কখনো দক্ষিণ দিকে যাত্রা করবেন না, তাহলে আপনি 100 বছর বাঁচবেন। আমি কেন আবার বাড়ি ছাড়ব? অন্যজন চিন্তা ভাবনা করে বলল, আমি তো শুধু তাকে খুঁজতে এবং তাকে পেলে তার জীবন শেষ করার জন্য মাঝে মধ্যে বাইরে যেতাম। সে দুঃখের সাথে মাথা নাড়ল। সে আমার হাত থেকে পালিয়েছে। আশা করি অন্তত সে তার প্রাপ্য মৃত্যু পেয়েছে। হ্যাঁ, জ্যোতিষী বলল। সে একটি লরির নিচে পিষ্ট হয়েছিল। এটি শুনে অন্যজন সন্তুষ্ট দেখাচ্ছিল। জ্যোতিষী তার জিনিসপত্র তুলে ব্যাগে রাখার সময় জায়গাটি জনশূন্য হয়ে গিয়েছিল। সবুজ রশ্মিটিও চলে গিয়েছিল, জায়গাটিকে অন্ধকার এবং নীরবতায় রেখে। অপরিচিত লোকটি জ্যোতিষীকে এক মুঠো মুদ্রা দিয়ে রাতের অন্ধকারে চলে গিয়েছিল। জ্যোতিষী যখন বাড়িতে পৌঁছাল তখন প্রায় মাঝরাত। তার স্ত্রী দরজায় তার জন্য অপেক্ষা করছিল এবং একটি ব্যাখ্যা চাইল। সে মুদ্রাগুলি তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, গুনে নাও। একজন লোক সপ্তাহ দিয়েছে 12.5 আনা, সে গুনে বলল। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমি কাল কিছু গুড় আর নারকেল কিনতে পারব। বাচ্চাটা এত দিন ধরে মিষ্টি চাইছিল। আমি তার জন্য কিছু ভালো জিনিস তৈরি করব। শুয়োরটা আমাকে ঠকিয়েছে। সে আমাকে 1 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, জ্যোতিষী বলল। স্ত্রী তার দিকে তাকালো। আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? কিছু না। রাতের খাবারের পর পিঁড়িতে বসে সে তাকে বলল, তুমি জানো, আজ আমার মন থেকে একটা বড় বোঝা নেমে গেছে। আমি ভেবেছিলাম এত বছর ধরে আমার হাতে একজন মানুষের রক্ত লেগে আছে। সেই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, এখানে বসতি স্থাপন করেছিলাম এবং তোমাকে বিয়ে করেছিলাম। সে বেঁচে আছে। সে হাঁপিয়ে উঠল। তুমি মারার চেষ্টা করেছিলে? হ্যাঁ, আমাদের গ্রামে, যখন আমি একটি বোকা যুবক ছিলাম। আমরা মদ খেতাম, জুয়া খেলতাম এবং একদিন খুব খারাপভাবে ঝগড়া করেছিলাম। এখন আর সে কথা ভেবে কি হবে? ঘুমানোর সময় হয়েছে, সে হাই তুলে বলল এবং পিঁড়ির উপর শরীর ছড়িয়ে দিল।